ইরানে থামেনি যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা আঘাতে চলছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি। কোন ঘটনায় আবারও এক হচ্ছেন ইরানিরা? সপ্তাহব্যাপী শ্রদ্ধার পথ বেয়ে মাশহাদে আলী খামেনির দাফন, আলোচনায় ছেড়ে তেহরানকে বিধ্বংসী রাস্তা দেখাচ্ছে কি ওয়াশিংটন? বন্যা ভূমিধসে লন্ডভন্ড দুই বৃহৎ প্রতিবেশী, ভারতে আটকা হাজারো পর্যটক, শত শত সাপের আতঙ্কে অস্থির কেন চীনের দুর্ঘটনা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। আলী খামেনিকে দাফনের কার্যক্রম শেষ না হতেই টানা দ্বিতীয় দিনে ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। শোকের আবহে থাকা ইরানও নগদে দেনা শোধ করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার জবাব দিয়েছে তেহরান। এতে কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট, কাতারের স্যাটেলাইট অ্যান্টেনা আর বাহরাইনে মার্কিন বাহিনীর জ্বালানি ডিপোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কঠিন প্রত্যাঘাতের জন্য জোরালো আওয়াজ তুলতে শুরু করেছেন ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ইরানিরা। হরমুজ নিয়ে বাড়াবাড়ি করলে মার্কিন বাহিনীকে ডুবিয়ে মারার হুমকিও দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। অজুহাতে ভর করে শুরু করা মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে বাহরাইন, কুয়েত এবং কাতারের মার্কিন ঘাঁটিতে মিসাইল আর ড্রোন হামলা বহাল রেখেছে ইরান। বৃহস্পতিবার কুয়েতের আরিফজান, আলী আল সালেম এবং বাহরাইনের জুফায়ের ও শেখ ইসা সামরিক স্থাপনাকে প্রধান লক্ষ্যবস্তু করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। জোরদার আঘাতে কুয়েতে একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কাতারে একটি স্যাটেলাইট অ্যান্টেনা আর বাহরাইনের মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি ডিপো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্র অবিলম্বে হামলা না থামালে পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা সম্প্রসারিত করার হুঁশিয়ারি দিয়েছে IRGC। ইরানে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতার মধ্যে একের পর এক মার্কিন হামলা পাল্টে দিচ্ছে নানা কারণে বিভক্ত সাধারণ ইরানিদের মন মানসিকতা। বিশেষ করে এতদিন যারা সরকার বিরোধী অবস্থানে ছিলেন তারাও সামিল হচ্ছেন রাজপথে মার্কিন বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে। হামলার জবাবে কঠিন প্রত্যাঘাতের স্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন বিক্ষুব্ধ জনতা। এতে বুমেরাং হবার পথে ইরানিদের বিভক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীল নকশা। মার্কিন হামলায় আমরা গভীরভাবে মর্মাহত। তারা সম্ভবত সবকিছু বানচাল করতে চেয়েছিল, কিন্তু তা হতে দেয়া হয়নি। আমরা ঐতিহাসিক এক মুহূর্ত তৈরি করছি। লড়াই চালিয়ে যাবে তেহরান, আরো শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে আমাদের সামরিক বাহিনী। জনদাবির সাথে সুর মিলিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ বলেছেন, প্রতিশ্রুতি ভঙ্গের খেলায় মেতেছে যুক্তরাষ্ট্র, আরো কঠিন জবাব দেওয়া হবে বলে জনগণকে আশ্বস্ত করেছেন তিনি। হুমকি দিয়ে গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সমুদ্রে ডুবে মরবে মার্কিন বাহিনী। এর আগে ইরানের চাবাহার, বন্দর আব্বাস, সিরিক, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকা সহ অন্তত 90টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী। হত্যা করা হয় অন্তত 14 জনকে। এমনকি মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয় চীন ও ইরানের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি রেল সেতু। সেতুটি রাশিয়ার সাথে যোগাযোগ রক্ষার জন্যও ব্যবহার করা হতো। এতে প্রশ্ন উঠেছে, এই হামলা কি রাশিয়া ও চীনের সাথে ইরানের যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা? মধ্যপ্রাচ্যের এ সংঘাত আরো বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার উস্কানি দিচ্ছে কি ওয়াশিংটন? শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে মহাকাব্যিক এক অধ্যায়ের ইতি টেনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হলো তার জন্ম শহর মাশহাদের মাটিতে। ইরান ইরাকের 5টি শহর মিলিয়ে প্রায় 1.5 কোটি মানুষের অশ্রুসজল শ্রদ্ধা, হাহাকার আর মাতমের মধ্য দিয়ে বিদায় দেয়া হলো ইরানের এই মহান নেতাকে। তার এই অন্তিম বিদায় মধ্যপ্রাচ্যের সংকট কোন দিকে যাচ্ছে? আরও আগ্রাসী হয়ে উঠবে কি ইরান, নাকি সমঝোতায় ভারসাম্যের নীতি বাস্তবায়নের পথে এগোবেন ইরানের নেতারা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মুসলিম বিশ্বের আপসহীন নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্মশহর মাশহাদের মাটি আজ এক আশ্চর্য নীরবতায় ঢাকা। যে শহরে জন্ম নিয়েছিলেন খামেনি, 87 বছরের ঝড়ো ও ঘটনাবহুল জীবন শেষে সেই মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্য সহ হত্যার শিকার হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ট্রাম্প নেতানিয়াহুর নৃশংস আগ্রাসন থেকে রেহাই পায়নি খামেনির 14 মাসের নাতনিও। যুদ্ধের তীব্রতা ও টানটান উত্তেজনার কারণে মাসের পর মাস পিছিয়ে যায় দাফনের কার্যক্রম। অবশেষে গত সপ্তাহে শুরু হয় খামেনির জন্য 6 দিনের রাষ্ট্রীয় শোক। তার দাফনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল মধ্যপ্রাচ্যের এক মহাকাব্যিক জীবনের।
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রথম ৩ দিন রাখা হয় খামেনির কফিন। তাকে শ্রদ্ধা জানাতে সেখানে ঢল নামে লাখো মানুষের। এরপর কোম হয়ে খামেনির কফিন পৌঁছায় শিয়াদের ২ পবিত্রতম শহর ইরাকের নাজাফ ও কারবালায়। মাশহাদের সন্তান খামেনিকে শেষ বিদায় জানাতে ইরাকের শহরগুলো রূপ নেয় শোকের মঞ্চে। এমন শোকের জনসমুদ্র আগে কখনো দেখেনি বিশ্ব। লাখ লাখ মানুষ চেষ্টা করেছেন খামেনির কফিন স্পর্শ করার। কালো আর লাল পতাকায় লেখা হয়েছে প্রতিশোধের স্লোগান। পশ্চিমা গণমাধ্যম এই বিশাল জনস্রোতকে সাজানো নাটক বলে প্রচার করলেও বাস্তবতা ছিল পুরোপুরি ভিন্ন। ৬০ দিনের যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইরানে হামলা শুরু করেছে আমেরিকা। শোকাচ্ছন্ন একটি জাতিকে শান্তিতে শোক পালনও করতে দিলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেও ভয় আর তীব্র গরম উপেক্ষা করে প্রিয় নেতাকে বিদায় জানাতে ছুটে এসেছে সাধারণ মানুষ। যারা খামেনির সব নীতি পছন্দ করত না, এসেছে তারাও। কারণ খামেনি দাঁড়িয়েছিলেন বিদেশি শক্তির আগ্রাসনের বিরুদ্ধে। দীর্ঘ ৩৬ বছরের শাসনামলে শত চাপ ও বাধার মুখেও মাথা নত করেননি পশ্চিমা শক্তির কাছে। নিজ দেশের মানুষের চোখে তিনি মহানায়ক ছিলেন নাকি ভিলেন, সেই বিচারের দায় কেবল ইরানিদের। আমেরিকা কিংবা অন্য কারো অধিকার নেই আরেকটি স্বাধীন দেশে নাক গলানোর। ১৯৩৯ সালে ইরানের মাশহাদে জন্ম নেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন আধুনিক মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম দীর্ঘমেয়াদী ও প্রভাবশালী রাষ্ট্রনায়ক। ১৯৭৯ সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান রূপকার আয়াতুল্লাহ খোমেনির বিশ্বস্ত সহযোগী ছিলেন তিনি। খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। এরপর দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন দেশটির রাজনীতি, সামরিক বাহিনী ও পররাষ্ট্রনীতির একচ্ছত্র নিয়ন্ত্রক। পশ্চিমাদের লাগাতার নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্রের মুখেও তিনি ইরানকে গড়ে তুলেছেন আঞ্চলিক পরাশক্তি হিসেবে। খামেনির বর্ণাঢ্য জীবন সমাপ্তির মধ্য দিয়ে অনেকটাই বদলে যাবে বর্তমান ইরানের চিত্র। ছেলে মুজতবা খামেনি বসেছেন দেশের নতুন সর্বোচ্চ নেতার আসনে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ায় প্রায় ভেস্তে গেছে মধ্যপ্রাচ্যে শান্তির আশু সম্ভাবনা। তবে জীবনের সমস্ত হিসাব নিকাশ পেছনে ফেলে নিজ জন্মশহর মাশহাদে সমাহিত হলেন ইরানের দীর্ঘ ইতিহাসের মহানায়ক আয়াতুল্লাহ আলী খামেনি। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। বর্বরতার ঘৃণ্য আরেক নজির তৈরি করল ইসরায়েল। মুহুর্মুহু হামলায় লণ্ডভণ্ড গাজায় সীমিত পরিসরে বিনোদনের চেষ্টাকেও বানিয়ে দিল মৃত্যুপুরী। হামলা হয়েছে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ বড় পর্দায় দেখার আয়োজনেও। হত্যা করা হয়েছে মিশরীয় ত্রাণ কমিটির জনসংযোগ পরিচালক মোহাম্মদ ফাওয়াজ আল ওয়াহিদিকে। নির্মমভাবে হত্যাকাণ্ডের নতুন করে আলোচনায় গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন আর বেপরোয়া তাণ্ডব। হিজল জুবারের ডেস্ক রিপোর্ট। কিছুক্ষণের জন্য হলেও দীর্ঘ যুদ্ধ, ক্ষুধা আর বাস্তুচ্যুতির ভয়াবহতা ভুলে থাকতে গাজাবাসীর কাছে একটি উপলক্ষ হয়ে এসেছে ফুটবল বিশ্বকাপ। গাজার বাসিন্দাদের মাঝে বিশ্বকাপের আনন্দ পৌঁছে দিতে বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও খোলা জায়গায় বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছিলেন মোহাম্মদ ফাওয়াজ আল ওয়াহিদি। কিন্তু গাজাবাসীকে সেইটুকু আনন্দও পেতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। বড় পর্দায় আর্জেন্টিনা মিশর ম্যাচ দেখানোর উদ্যোক্তা ফাওয়াজ আল ওয়াহিদিকে নির্মমভাবে হামলা চালিয়ে হত্যা করেছে তারা। মিডল ইস্ট আই, এপি সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে ৫৭ বছর বয়সী আল ওয়াহিদি গাজায় পরিচালিত মিশরীয় ত্রাণ কমিটির জনসংযোগ পরিচালক ছিলেন। যুদ্ধ শুরুর পর থেকে তিনি ত্রাণ বিতরণ, বাস্তুচ্যুত পরিবারগুলোর সহায়তা এবং শিশুদের জন্য বিভিন্ন সামাজিক আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। এরই ধারাবাহিকতায় গাজার বিভিন্ন এলাকায় বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখানোর আয়োজন করছিলেন তিনি। অনেক শিশুর কাছে এটিই ছিল দীর্ঘদিন পর একসঙ্গে আনন্দ উদযাপনের বিরল সুযোগ। ওয়াহিদি চেয়েছিলেন যুদ্ধের মধ্যে মানুষকে কয়েক ঘন্টার জন্য হলেও স্বাভাবিক জীবনের অনুভূতি ফিরিয়ে দিতে। এর অংশ হিসেবেই ৭ জুলাই সন্ধ্যায় গাজা সিটির সাবরা এলাকায় মিশর ও আর্জেন্টিনার ম্যাচ দেখানোর আয়োজন চলছিল। আল ওয়াহিদি সেখানে যাচ্ছিলেন আয়োজনটি তদারক করতে। সে সময় তার গাড়ির ওপর ইসরায়েলি বিমান হামলা হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। একই হামলায় ২ শিশুসহ আরও কয়েকজন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বড় পর্দায় ম্যাচ দেখার জন্য আশপাশে মানুষ জড়ো হতে শুরু করেছিল, কিন্তু বিস্ফোরণের পর মুহূর্তেই সেই পরিবেশ আতঙ্ক ও বিশৃঙ্খলায় পরিণত হয়।
সহকর্মীরা বলছেন, আল ওয়াহিদের কাছে বিশ্বকাপের খেলা দেখানোর আয়োজন মোটেই শুধু বিনোদনের বিষয় ছিল না। তিনি বিশ্বাস করতেন খাদ্য ও চিকিৎসা সহায়তার পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত মানুষকে স্বাভাবিক জীবনের অনুভূতি ফিরিয়ে দিতে এ ধরনের আয়োজন জরুরি। সেই চিন্তা থেকেই শিশু ও পরিবারগুলোর জন্য বিশ্বকাপের ম্যাচগুলো একসঙ্গে দেখার ব্যবস্থা করেছিলেন তিনি। অনেক বিশ্লেষক ওয়াহিদের ওপরে হামলার সঙ্গে আরেকটি ঘটনাকে যুক্ত করে দেখছেন। বিশ্বকাপে মিশরের কোচ হাসাম হাসান ফিলিস্তিনি পতাকা উড়িয়ে গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার কঠোর সমালোচনা করেন। সেই ক্ষোভ থেকেই মিশরকে বার্তা দিতে ওয়াহিদের ওপর হামলা হতে পারে বলে কারো কারো মত। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে আল ওয়াহিদি তাদের লক্ষ্যবস্তু ছিলেন না, হামলার লক্ষ্য ছিলেন হামাসের এক সদস্য। এ বিষয়ে তদন্ত চলছে। তবে স্থানীয় বাসিন্দা ও ওয়াহিদির সহকর্মীদের কাছে এই ব্যাখ্যা মোটেই গ্রহণযোগ্য নয়। সংবাদ মাধ্যম হারেস জানিয়েছে, এই হামলার বিষয়ে মিশর কড়া প্রতিবাদ জানিয়েছে এবং এর ব্যাখ্যা চেয়েছে। এমন এক সময় এই ঘটনা ঘটল যখন গাজায় চলমান যুদ্ধবিরতি নিয়ে মিশরে নতুন করে আলোচনা চলছে। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই নতুন নতুন প্রাণহানির খবর সামনে আসছে। বাস্তুচ্যুত মানুষদের জীবন স্বাভাবিক হওয়ারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ফিলিস্তিনিদের ওপর বর্বরতার বিরুদ্ধে সোচ্চার ইউরোপীয় দেশগুলোর মধ্যে অন্যতম স্পেনকে একঘরে করার চেষ্টায় নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অভিলাষ বাস্তবায়নের কারসাজিতে হাতছানি দিচ্ছে নয়া বাণিজ্য যুদ্ধ। তীব্র ক্ষোভ ঝাড়তে স্পেনকে ন্যাটোর ভয়াবহ অংশীদার বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। একে পাত্তা না দিয়ে স্পেন জানিয়ে দিয়েছে এতে বিন্দুমাত্র বিচলিত নয় মাদ্রিদ। স্পেনের ওপর এত আক্রোশ কেন? পুরনো কোনো শত্রুতার শোধ নিচ্ছেন কি ট্রাম্প? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিন সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে স্পেনের স্বাধীন অবস্থান একেবারেই মেনে নিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান, ট্রাম্পের বোর্ড অব পিস বর্জন ও মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা ট্রাম্পের চোখে দেশটিকে রাতারাতি শত্রু বানিয়ে ছেড়েছে। আর তারই খেসারত হিসেবে এবার স্পেনের সাথে বাণিজ্যিক সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন ট্রাম্প। ন্যাটোতে পর্যাপ্ত অবদান না রাখার অভিযোগ তুলে স্পেনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দিয়েছেন তিনি। ৮ জুলাই তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, স্পেন একটি ব্যর্থ দেশ, ন্যাটোতে তারা একটি ভয়াবহ অংশীদার, তারা অংশগ্রহণ করে না, অর্থও দেয় না। আমি স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। ট্রাম্প আরও নির্দেশ দেন, অনুগ্রহ করে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন, এমনকি সেখানে ভ্রমণও বন্ধ করুন, তাদের সঙ্গে কথাও বলবেন না। এ সময় ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ট্রাম্পের সঙ্গে ছিলেন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। তবে ট্রাম্পের এই হুমকিতে খুব একটা বিচলিত নন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ন্যাটো সম্মেলনে দেওয়া নিজ বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন। আমাদের সম্পর্ক ইতিবাচক। স্পেন এমন একটি দেশ যারা সব দেশের সাথেই সবচেয়ে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় এবং সে লক্ষ্যেই কাজ করে। দশকের পর দশক ধরে স্পেন ও যুক্তরাষ্ট্রে ক্ষমতায় থাকা বিভিন্ন সরকার রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে গিয়ে এই সম্পর্ক টিকিয়ে রেখেছে। আর যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের বিষয়ে এর আগেও আমি অনেকবার কথা বলেছি। এ ধরনের সমালোচনা নতুন কিছু নয়। স্পেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিরোধের সূত্রপাত হয় গত বছরের ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে। ন্যাটোর নতুন লক্ষ্য অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে সদস্য দেশগুলোকে তাদের জিডিপির ৫% প্রতিরক্ষা খাতে খরচ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের চাপে ন্যাটোর সব সদস্য দেশ এ প্রস্তাবে রাজি হলেও একমাত্র স্পেন তা মানতে অস্বীকৃতি জানায়। মাদ্রিদের এই অবস্থানে ক্ষুব্ধ হয় ওয়াশিংটন। এরপর থেকে স্পেনের পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে স্পেনের দূরত্বের আরেকটি বড় কারণ ইরান যুদ্ধ। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ঘোষণার তীব্র সমালোচনা করেছিলেন স্পেনের প্রধানমন্ত্রী। সে সময় ইরানের বিরুদ্ধে অভিযানে স্পেনের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছিল মাদ্রিদ। এছাড়া গাজা পুনর্গঠনের জন্য ট্রাম্পের বোর্ড অব পিসে যোগদানের আমন্ত্রণ যারা সরাসরি প্রত্যাখ্যান করেছিল তাদের মধ্যে স্পেন অন্যতম। দেশটির এসব সিদ্ধান্ত ট্রাম্পের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।
ট্রাম্প যেখানে আন্তর্জাতিক রাজনীতিতে নিজের একক আধিপত্য ও শর্ত চাপিয়ে দিতে চান, সেখানে স্পেন নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং মানবিক অবস্থান ধরে রাখতে চাইছে, যার ফলে ট্রাম্পের সরাসরি টার্গেটে পরিণত হয়েছে স্পেনের বর্তমান বামপন্থী সমাজতান্ত্রিক জোট সরকার। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দুই প্রতিবেশী ভারত আর চীন। বাঁধ ভেঙে ভূমিধস, ভবন ধস, সেতু আর টানেল ধসে চরম আকার নিতে যাচ্ছে মানবিক বিপর্যয়। এই দুর্ভোগের সাথে লড়াই শুরু না হতেই গা শিউরে ওঠা নয়া আতঙ্কের মুখে দক্ষিণ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল গুয়াংশি ঝুয়াংবাসী। ঢলের পানি ঢুকে পড়েছে সাপের খামারে, বেরিয়ে গেছে বিষধর কোবরা সহ শত শত সাপ, যা ছড়িয়ে পড়েছে বন্যা উপদ্রুত এলাকায়। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। বানের পানিতে এভাবেই কিলবিল করছে, ভেসে বেড়াচ্ছে নানা জাতের শত শত সাপ। এগুলো ঢুকে পড়ছে বন্যায় গৃহবন্দী মানুষের বাসাবাড়িতেও। কোথাও আবার ফনা তুলে ছোবল দেওয়ার অপেক্ষায় সাপের চরম বিষধর জাত, যা সাধারণ মানুষের পিলে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। বন্যার দুর্ভোগ থেকে পরিবার পরিজনকে সুরক্ষিত করার কঠিন লড়াইকে অদ্ভুত এক জটিলতার মুখে ফেলেছে এই পরিস্থিতি। ভয়ে গা শিওরে ওঠা, শিরদাঁড়া দিয়ে ঠান্ডা অনুভূতি দেয়া এই দৃশ্যগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এত গুরুতর পরিস্থিতিতে কি ব্যবস্থা নিল স্থানীয় প্রশাসন? সাপের ছোবলে কারো প্রাণহানি হয়েছে কি? ব্যাপক সাড়া ফেলা ঘটনাটি দক্ষিণ চীনের গুয়াংশি জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংজৌ শহরের। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্যায় একটি খামার থেকে বেরিয়ে গেছে প্রায় ৯০০-র মতো সাপ। বেশিরভাগ জলজ সাপ হলেও কিছু বিষধর কোবরা রয়েছে। সাপের ছোবলে আপাতত মৃত্যুর খবর না থাকলেও আহতের ঘটনা ঘটেছে। এখানেই শেষ নয়। টাইফুন মেসাকের প্রভাবে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢালে চীনের লিউলান জলাধারের বাঁধে ফাটলের কারণে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হন হাজারো মানুষ। স্কুলে আটকে পড়া শিক্ষার্থী আর শিক্ষকদের সরিয়ে নেন উদ্ধারকর্মীরা। প্রকৃতির চরম বিরূপ পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় চলছে খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণ বিতরণ। সড়ক ও সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক গ্রাম। ওই এলাকাগুলোয় ড্রোন দিয়ে খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ার তৎপরতা শুরু হয়েছে। পাশাপাশি চলছে অবকাঠামো পুনর্গঠনের কাজ। প্রতিবেশী দেশ ভারতেও চলছে মৌসুমি বৃষ্টির তাণ্ডব। দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ড আর কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টিতে ভূমিধস ও আকস্মিক বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে মহাসড়কগুলো। উত্তরের পাহাড়ি শহর ডোডাতে অনেক যানবাহন চাপা পড়েছে কাদা, বরফ ও পানির নিচে। এতে চরম বিপাকে পড়েছেন মহারাষ্ট্রে যাওয়া পর্যটকরা। মৌসুমি বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় উপড়ে গেছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। উত্তরাঞ্চলে আটকা পড়েছে শত শত পর্যটক। গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার স্থবির হয়ে পড়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। কেরালার ওয়েনারে নির্মাণাধীন টানেল ধসে প্রাণহানি হয়েছে অন্তত ৫ জন নির্মাণ শ্রমিকের। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ভোর ৫টার দিকে আমরা সবাই যখন মন্দিরে স্নান করতে যাচ্ছিলাম, তখন দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখানে ১.৫ ঘন্টা ধরে আটকে আছি। ভারী বৃষ্টির কারণে এখানে ভূমিধস হয়েছে। তারা সেটি পরিষ্কার করার কাজ করছে বলে আমাদের আটকে রেখেছে। চীন ও ভারতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চললেও ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এশিয়া জুড়ে খারাপ আবহাওয়া এতটা তীব্র হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবের দিকে ইঙ্গিত করেছেন আবহাওয়াবিদরা। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।